দৌড়াই এখন আসলো আমার সামনে এসে এরকম দাঁড়াই দিয়ে বললো, যে স্যারকে কেউ মারবি না বলে সে আমাকে ধরে এখন ওদের কাছ থেকে ও আমার ড্রাইভার নিয়ে আমাকে ওই কাঁঠাল বাগানের ভেতর দিয়ে ওই কোয়ার্টারঘাটে যাওয়ার শর্টকাট রাস্তা ছিল, ওখান দিয়ে আমার নিয়ে যেতে। এই যে যখন আমি যাচ্ছি এই মুহূর্তে হঠাৎ একটা সৈনিক দৌড়ায় এসে তার ওই স্টিলের হেলমেট দিয়ে এমন জোরে আমাকে এখানে হিট করলো যে আমি টলে নিচে পড়ে গেলাম। ওই আমার ড্রাইভার তাড়াতাড়ি তুলে বললো, স্যার খুব বেশি লাগছে। আমি তখন মাথা আমার ঘুরছে, আমাকে বললো স্যার যেতে পারবেন আপ টু কোয়ার্টারঘাট? তা আমি বললাম যে আমাকে একটু ধরো, আমি তাহলে যেতে পারবো। ও ধরলো, আমি ওর সাথেই দৌড়ে কোয়ার্টারঘাটে গেলাম। কোয়ার্টারঘাটে যাওয়ার পরে আমাকে আমার কাছে যা যা ছিল, ওই মোবাইল নেওয়ার পরে মানি ব্যাগ আর যা যা ছিল সব ওখানে নিয়ে আমাকে প্রথমে একদম কর্নারে কোয়ার্টারঘাটে ঢোকালো। ওই কোয়ার্টারঘাটের যে ঢুকে দেখলাম আমার অনেক পরিচিত ভাবি টাবি, ওই এলাই ভাবি ছিল, আর অনেকেই ওই কোয়ার্টারঘাটের মধ্যে ভর্তি সবাই ছিল। তা আমাকে এটার পরে আমি ওই কোনায় ভাবিরা তাড়াতাড়ি আমাকে কোনায় বসায়, ভাবিরা কেউ কেউ আমাকে একটু বাতাস করার চেষ্টা করেন। আমি তখন কিছুর পরে আমাকে ওখান থেকে আবার বের করে আরেকটা জায়গায় নিয়ে যায়। ওখানে নিয়ে যাওয়ার পরে ওখানে আমার অনেক আঙ্কেল ছিল। আমি যে আঙ্কেলরা জিজ্ঞেস করতেছিল যে আমার আব্বা কে, আমি কিন্তু বলতে পারিনি তাদেরকে যে তোমার আব্বার আমি ডেড বডি দেখেছি। আমি কিছুই বলি নাই। অনেকে আমার উপর রাগ করবে, সে আঙ্কেল যে আঙ্কেল জানে কিন্তু আঙ্কেল বলে নাই। আমি কি করে বলবো বল যে ওর আব্বার আমি ডেড বডি দেখেছি? আমি বলি নাই ওই সময় কোয়ার্টারঘাটের মধ্যে। যাকে ভয় করে শেষের মধ্যে আরো অনেক ঘটনা আছে। করার পরে শেষে বিকালের 4টা সাড়ে 4টার দিকে ওই মধ্যে আমি এলাই ভেবেছি আরো অনেককে যারা বছর বলছেন আমার পরিবার কোথায়, আমার পরিবারকে কিন্তু আমি ওখানে খুঁজে পাই নাই। তো অনেকে বললো স্যার হয়তো মেরে ফেলছে অথবা কিছু একটা হয়েছে। তা আমি কিন্তু আমার ওই কোয়ার্টারঘাটে সব ফ্যামিলি ছিল, আমি আমার পরিবারে কাউকে পাই নাই। তারপরে যা হোক আমরা পরে বিকালে দিকে বেরোলাম। বেরোনোর পরে আমাকে সরাসরি মিরপুরে নিয়ে গেল। তারপরে অনেক ঘটনা আছে। অফিসারদের যারা প্রথম পর্যায়ে যারা মারা গেছে, যেটা আমি টয়লেটে বসে দেখছি, এটা কিন্তু কেউ এম ফায়ারে মারা যায় নাই। এটা কিন্তু সবাই এই জিনিসটা কিন্তু আপনারা ক্লিয়ার হবেন। নান অফিসার্স ওয়াজ ডায়েড ইন দ্য এম ফায়ার, যে আমি এখন মিস্টার এক্স কে মারছি। My father did. আমি বলি দুই একজন যারা লুকাই ছিল বিভিন্ন জায়গায় তাদেরকে যেটা বেড়েছে। উনি লুকিয়ে ছিলেন না, উনি রাস্তার উপরে ছিলেন। আচ্ছা যাও সেটা, কিন্তু আমি বিডিআর দরবার হলে আমার যতদূর মনে হয় এটা আমরা যখন ব্রাশ ফায়ার করেছে, ওই ব্রাশ ফায়ারে অনেকেই হয়তো, আমি তো দেখিনি ওই সময়, আমি ওই জায়গায় ছিলাম না, আমি বলতে পারবো না, আমি ছিলাম না। এখন আমি যে 2-3 জায়গায় ওরা মারতে যে মারে নাই, কেন মারে নাই আমার কাছে এই প্রশ্নের উত্তর নাই। মা জি আঙ্কেল, তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা একটু প্লিজ। আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমরা যদি কেউ জানতে চাও তাহলে আমি বলবো আমার উল্টা দিকে ছিল 3rd BML অঙ্কর্সে কর্নেল আকবর ফ্যামিলি। কর্নেল আকবর ভাবিকে জিজ্ঞেস করো যে আমার ফ্যামিলিটা কিভাবে রেস্কিউ হয়েছে। আমার ছেলেমেয়েরা কিন্তু ওই দরজা যখন ধাক্কাচ্ছে, দরজা কিন্তু খোলে নাই। আমার শোনা কথা পড়া, আমি তো জানি না, সারা খাতুন করে বলছে উনি যখন বেরোচ্ছে না তাহলে ওনাকে নেওয়ার দরকার নাই, আমরা যে কয়টা ফ্যামিলিকে উপর থেকে নিয়েছি আপনারা বেরিয়ে চলেন, ওনাকে নেওয়ার দরকার নাই। কিন্তু আকবর ভাবির কাছে আমি গ্রেটফুল। আকবর ভাবি বলছে এই ভাবি না গেলে আমি যাব না। আকবর ভাবি আর আমরা কিন্তু ডোর টু ডোর নেইবার ছিলাম। আকবর উপর থেকে কিন্তু কায়সার ভাবিরা নেমে আসছে, অনেকে নেমে আসছে, কিন্তু আমাদের দরজাটা যেহেতু আমার মেয়ে ছিল, আমার ওয়াইফ ছিল, ওটা কিন্তু খোলে নাই। পরবর্তীতে
আকবর আঙ্কেলের ছেলে অয়ন মনে হয়, অয়ন হচ্ছে আমার ছেলেকে রিং করে মোবাইলে প্রথমে ধরা নেয়, পরবর্তীতে ধরে ও বলছে যে ভাইয়া তুমি দরজা খুলো আমাদেরকে নিয়ে যাবে। তারপরে কিন্তু দরজা খুলেছে, তোমাকে আমি বলতেছি যে দরজা খুলে আকবর ভাবি তখন ওনাদেরকে নিয়ে নিয়ে গেছে। কিন্তু সারা খাতুন কিন্তু আমাদের ফ্যামিলিকে ওনার গাড়িতে নিয়ে যায় নাই, ওনার গাড়িতে নিয়ে যায় নাই। আমার ছেলে পরবর্তীতে আমার ইয়েটা যেটা ছিল গ্যারেজ ছিল অনেক দূরে, একটা আইসোলেটেড একটা গ্যারেজ ছিল, সেই গ্যারেজে পরবর্তীতে কিন্তু আমার ছেলে যে এখান থেকে গাড়ি নিয়ে ওরা ওই গাড়িতে বেড়ে আসে। সারা খাতুনের সাথে কিন্তু আমার পরিবারকে উনি নিয়ে আসেন নাই। এটার একটা সুষ্ঠু তদন্ত, এটার পিছনে কারা ছিল, বিডিআর হয়তো মেরেছে, কিন্তু এই ঘটনাটা কে ঘটল এটা এক। দুই হচ্ছে যখন আমাদের সাবেক প্রধানমন্ত্রী ডিএডি তৌহিদকে দায়িত্ব দিলেন, প্রতিনিধির হেড বানালেন, অ্যাক্টিং ডিজি বানালেন, যেটাই করুন, তখন থেকে শুরু করে আমাদের যে 27 তারিখ 28 তারিখ পর্যন্ত বিডিআর নেতৃত্বে যতজন ছিল ওই সময়ের একটা তদন্ত, ওইটা কিন্তু আলাদা বিষয়, কিন্তু যেটা ডিএডি তৌহিদের নেতৃত্ব হয়েছে। তৃতীয়টা হচ্ছে যখন আমাদের সেনাবাহিনী থেকে সব করে যখন যারা নতুনভাবে বিডিআর এর দায়িত্ব পেল, তদন্ত কমিশন হলো এবং বিডিআর কে রিফর্মস করলো, ওই সময় যারা দায়িত্বে ছিলেন প্রধান বড় বড় দায়িত্বে, তারা কি আমাদের বিডিআর হত্যার বিচারে কোনো ব্যাহত ঘটিয়েছেন কিনা, তারা কোনো কিছু সরকারের ভয়ে হোক আর যেভাবেই হোক ওনারা কোনো কিছু করেছেন কিনা, সেটার একটা আলাদা তদন্ত হওয়া উচিত।